ওয়েলকাম ব্যাক। আমাদের আজকের সেকেন্ড লাইভ ক্লাসটি এখন থেকে শুরু হতে যাচ্ছে। এই লাইভ ক্লাসটিতে আমরা আলোচনা করব হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চলটা থেকে। আগের লাইভ ক্লাসটিতে আমরা দেখেছিলাম যে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের মধ্যে যেই বহিঃস্থলীয় এবং অন্তঃস্থলীয় অংশ আছে, তার মধ্যে বহিঃস্থলীয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি অধঃত্বক ছিল, কর্টেক্স ছিল, তারপর অন্তঃত্বক ছিল। এখন আমরা দেখব হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চলে কি কি আছে। তার মধ্যে আছে হচ্ছে পরিচক্র, মজ্জা এবং মজ্জারসি। তো তোমরা যারা লাইভ ক্লাসটি করছো তারা আমাকে কমেন্টে জানিয়ে দাও কারা কারা প্রথম লাইভ ক্লাসটি করেছিলে এবং কারা কারা এই লাইভ ক্লাসটি করছো। আর যারা প্রথম লাইভ ক্লাসটি করোনি তারা কিন্তু অবশ্যই আমাদের প্রথম লাইভ ক্লাসটি দেখে নেবে। এখন আসো দেখি এই পরিচক্রটা কি। পরিচক্র হচ্ছে যে অন্তঃত্বকটা ছিল, সেই অন্তঃত্বকের ঠিক নিচে একস্তর বিশিষ্ট কোষ থাকে, প্যারেনকাইমা জাতীয় কোষ। সেটা হচ্ছে পরিচক্র। এটা হচ্ছে পরিচক্রের অংশ। এই পরিচক্রটা কি করে? এই পরিচক্রটা ভাস্কুলার বান্ডেলের একদম শেষ মাথায় থাকে। এইদিকে যদি একটা ভাস্কুলার বান্ডেল দেখি এবং এখানে যদি একটা ফ্লোয়েম টিস্যুর অংশ থাকে, এখানে থাকবে হচ্ছে জাইলেম টিস্যুর অংশ। ফ্লোয়েমের ঠিক এখানে থাকবে হচ্ছে এই পরিচক্রের কোষগুলো। তো পরিচক্রের মধ্যে মূল যে তার কাজটা সেটা হচ্ছে সেটা খাদ্য সঞ্চয় করতে পারে এবং একই সাথে পরিচক্র কিন্তু যে কোনো মূলের পার্শ্ব মূল তৈরি করতে পারে। তারা কি করে? এই পরিচক্রে যে কোষগুলো দেখতে পাচ্ছ, সেই কোষগুলো দেখা যায় কিছুটা আলাদা হয়ে গিয়ে এদিকে বাড়তি অংশ তৈরি করে। বাড়তি অংশের ফলে কি হবে? ছিল মনে করো প্রস্থচ্ছেদটা এরকম, বাড়তি অংশের ফলে এই দিকের অংশটা বেড়ে যাবে। মানে হচ্ছে এই জায়গাটা তখন হয়ে যাবে, আমরা যখন মূলের এরকম একটা বাড়তি অংশ দেখি যেটাকে আমরা শাখা মূল বা মূল লোমের ছাড়াও শাখা মূলের যেসব অংশ দেখি, ওই অংশগুলা হচ্ছে এই পরিচক্রের বিভাজনের ফলে তৈরি হয়। এখন এই পরিচক্রের সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে পরিচক্রের মধ্যে প্যারেনকাইমা টিস্যু ছাড়াও এই জায়গাগুলোতে স্ক্লেরেনকাইমাও কিন্তু থাকতে পারে। যদি কখনো পরিচক্রতে স্ক্লেরেনকাইমা টিস্যু থাকে, সেগুলো দেখা যায় সাধারণত এই ফ্লোয়েমের ঠিক মাথায় স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো অবস্থান করে। যদি এখানে স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো থাকে তখন পরিচক্রের ওইটুক অংশকে আমরা বলি হচ্ছে হার্ড বাস্ট অথবা টুপি। সেটা অনেকটা এই ভাস্কুলার বান্ডেলের মাথায় একটা টুপির মতো অংশ করে স্ক্লেরেনকাইমা কোষগুলো থাকে, সেগুলো কিন্তু পরিচক্রের অন্তর্ভুক্ত। এখন দেখি মজ্জা বা মেডুলা কি। মজ্জা হচ্ছে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি গোলাকার, তার ঠিক মাঝখানে যে অংশটা আছে সেটাই হচ্ছে মজ্জা। মানে এই যে অংশটা দেখতে পাচ্ছি মাঝে, এখানে যদি ভাস্কুলার বান্ডেলগুলো থাকে, তার ঠিক মাঝের অংশটাতে শুধু কিছু প্যারেনকাইমা কোষ অবস্থান করে, এখানে অন্য কিছু আর থাকে না এবং এর মূল কাজই হচ্ছে খাবার সঞ্চয় করা। এটাকে বলা হয় হচ্ছে মজ্জা। এই মজ্জার ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই মজ্জার অংশটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে খুবই অল্প পরিমাণে থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মজ্জার অংশটা অনেক বড় থাকে। মানে হচ্ছে আমরা যদি কোনো একটা মূলের প্রস্থচ্ছেদ দেখি, দেখবো সেখানে মজ্জার এই অংশটা অনেক বেশি পরিমাণে আছে এবং যদি আমরা কাণ্ড দেখি দেখা যাবে যে সেখানে মজ্জার অংশটা নেই বলতে গেলে, সেখানে প্যারেনকাইমা জাতীয় কোষগুলো নেই। ভাস্কুলার যে বান্ডেলটা সেটাই একদম কেন্দ্র পর্যন্ত এসে অবস্থান করছে এবং এখানে দেখা যাবে যে উড ফাইবার, উড প্যারেনকাইমা এইসব অংশ মাঝখানে আছে, কিন্তু সেখানে আর প্যারেনকাইমা জাতীয় যে নর্মাল প্যারেনকাইমা জাতীয় যে অংশটা, সেই অংশটা আর দেখা যাচ্ছে না। কিন্তু আবার মূলের ক্ষেত্রে অনেক বড় একটা মজ্জার অংশ দেখা যায়। এই মজ্জার সাথে সাথে আরেকটা বিষয় রয়েছে যেটা হচ্ছে মজ্জারসি। এখান থেকে একদম এই পরিচক্র পর্যন্ত যদি একটা রেখা টানি এবং তার উপরে যদি অনেকগুলো প্যারেনকাইমা জাতীয় কোষ এরকম লাইন ধরে বসিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের মজ্জারসিটা তৈরি হয়ে যাচ্ছে। মজ্জারসিটা মূলত কি করে?
দুটো ভাস্কুলার বান্ডেলের মাঝখানে অবস্থান করে, সেটা হচ্ছে মানে মজ্জার রশ্মি, এবং এটা হচ্ছে হৃদ ভাজক টিস্যু জাতীয়। তো আমি দেখি কমেন্টে তোমরা কারা কারা আছো অবশ্যই ক্লাসে। কমেন্টের মধ্যে সিলেট থেকে রয়েছে দীপ কর্মকার, ফারহানা মিম রয়েছে, রেজিনা আক্তার রয়েছে সিলেট থেকে, তারপর রয়েছে রিয়াজুল ইসলাম রাফি কুষ্টিয়া থেকে, রংপুর থেকে রয়েছে ঘাসফুরি, রাইফেলস কলেজ থেকে রয়েছে নসিন তাসনিম, দনিয়া ইউনিভার্সিটি থেকে রয়েছে আফ্রিদি, ফরিদপুর থেকে রয়েছে আলিফ শেখ, তা অনেকেই ক্লাস করছে। মাইশা মুনতাহা রয়েছে, ও বলছে যে আগের ক্লাসটি সে করেছে, এখন ক্লাসটি সে করছে। আইডিয়াল কলেজ থেকে রয়েছে রিয়াদ। তোমরা যারা ক্লাসটি দেখছো তারা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না, যাতে করে সবাই একসাথে এই ক্লাসটি করতে পারে। এবং এই ক্লাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে কিন্তু মূলত ভাস্কুলার বান্ডেলের যেসব কনফিউশন গুলো আছে সব কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। এখন দেখো, এই যে এখানে মজ্জা, এরপর রয়েছে মজ্জা রশ্মি। এই মজ্জা রশ্মির মূল কাজ কি? পানি পরিবহন করা, খাদ্যবস্তু সঞ্চয় করা। মজ্জার কাজ হচ্ছে খাদ্যবস্তু সঞ্চয় করা, পানি পরিবহনটা এখানে মূলত ঘটে না, ওটা মূলত ভাস্কুলার বান্ডেলের জাইলেম অংশটা দিয়ে ঘটতে থাকে। এখন আমরা দেখি যে মজ্জার মধ্যে আর কি থাকতে পারে। মজ্জার মধ্যে প্যারেনকাইমা টিস্যুর সাথেও স্ক্লেরেনকাইমা টিস্যু কিন্তু থাকতে পারে, যেমনটা আমরা পরিচক্রের ক্ষেত্রে দেখেছিলাম। একইভাবে মজ্জার অনেক সময় স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ থাকে, এবং সেই কোষগুলো হলে হয় কি, যে কাণ্ডের মধ্যে এই স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ ঠিক মাঝখানে অবস্থান করে সেই কাণ্ডটা অনেক বেশি দৃঢ় হয়, এবং দেখা যায় যে মাঝে মাঝে মাঝখানের এই কোষগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে হয় কি, এখানে একটা ফাঁপা জায়গার তৈরি হয়। অনেক সময় দেখবে কিছু কিছু উদ্ভিদের ডাল কেটে ফেললে দেখা যায় মাঝে মাঝে কিছু ছোট ছোট ফাঁকা অংশ দেখা যায়, ফুটো ফুটো অংশ দেখা যায়। সেই কারণ হচ্ছে এই মজ্জার যে প্যারেনকাইমা কোষ বা স্ক্লেরেনকাইমা কোষ যেটাই থাকুক না কেন, অনেক সময় সেটা নষ্ট হয়ে যায়, জায়গাটাকে গর্তের তৈরি হয়। তো এটা ছিল হচ্ছে অন্তঃস্থলীয় অঞ্চল নিয়ে আলোচনা। এখন আসি আমাদের গ্রাউন্ড টিস্যু তন্ত্র নিয়ে আলোচনা শেষ। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের পরে যে জিনিসটা বাকি আছে, আমরা ত্বক নিয়ে আলোচনা করেছি, গ্রাউন্ড টিস্যু তন্ত্র নিয়ে আলোচনা করেছি, শুধুমাত্র আমরা এখনো ভাস্কুলার টিস্যু তন্ত্র নিয়ে কিন্তু আলোচনা করিনি। ভাস্কুলার টিস্যু তন্ত্রটা তাহলে কি? ভাস্কুলার টিস্যু তন্ত্র হচ্ছে পরিবহনে সাহায্য করে। ভাস্কুলার টিস্যু তন্ত্র, ভাস্কুলার টিস্যু তন্ত্রে কি কি থাকে? থাকে হচ্ছে জাইলেম, ফ্লোয়েম, তার মাঝে ক্যাম্বিয়াম থাকতেও পারে, নাও থাকতে পারে। ক্যাম্বিয়াম অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। আমরা দেখব কখন কখন থাকে আর কখন কখন থাকে না। এখানে দেখি ভাস্কুলার টিস্যু তন্ত্রে যে জাইলেম এবং ফ্লোয়েম রয়েছে। জাইলেম এবং ফ্লোয়েম কি জিনিস? জাইলেম হচ্ছে মূল থেকে পাতাতে পানি পরিবহন করে। জাইলেম কি করে? মূল থেকে পাতায় পানি পরিবহন করে। আর ফ্লোয়েম, ফ্লোয়েমের কাজ তাহলে কি হবে? শুধু পানি তো নিলেই হবে না, তার খাদ্যবস্তু বিভিন্ন জায়গায় দিতে হবে। তার মানে ফ্লোয়েমের কাজটা হচ্ছে খাবারটাকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, খাদ্য কাণ্ডের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। এই যে জাইলেমটা, সেটা পানিটা কোথা থেকে পায়? মূল থেকে পায়। মূলের যে মূলরোম থাকে সেই মূলরোমের মাধ্যমে পানি শোষিত হয়, খনিজ লবণ শোষিত হয়, এবং সেটা জাইলেমের যেসব অংশ আছে সেই সব অংশের মাধ্যমে সেটা ধীরে ধীরে পাতায় পৌঁছে যায়। এখন তোমাদের জন্য একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে, মনে করো এটা একটা গাছ, এই গাছের এটা হচ্ছে মূল। এটা যদি গাছটার মূল হয়, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে মূল। মনে করো এই জায়গাটায় তার
গ্লুকোজ দরকার, অর্থাৎ তার প্রস্তুতকৃত খাদ্য প্রয়োজন। এখানে খাদ্য প্রয়োজন। তাহলে প্রশ্ন হচ্ছে মূলের মধ্যে খাবার নিয়ে যাওয়ার জন্য জাইলেম প্রয়োজন নাকি ফ্লোয়েম প্রয়োজন, কোনটা সাহায্য করবে? অপশন এ হচ্ছে জাইলেম, বি হচ্ছে ফ্লোয়েম। মূলের মধ্যে খাদ্য পরিবহন করার জন্য জাইলেম কাজ করবে নাকি ফ্লোয়েম কাজ করবে? মূলে খাদ্য পরিবহন কে করবে? অপশন দুটো, একটা হচ্ছে এ জাইলেম, বি হচ্ছে ফ্লোয়েম। তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দাও কোনটা অ্যান্সার হবে। একই সাথে বলি জাইলেম এবং ফ্লোয়েম এই দুইটার বিভিন্ন অংশ রয়েছে। বিভিন্ন অংশের মধ্যে কি কি রয়েছে? জাইলেমে রয়েছে ট্রাকিল এবং ভেসেল, এবং জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। আর ফ্লোয়েমে রয়েছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এবং সাথে রয়েছে সিভনল এবং সঙ্গী কোষ। এখন এই যে জাইলেমের ট্রাকিল এবং ভেসেল রয়েছে, ভেসেল দিয়ে মূলত পানিটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় প্রবাহিত হতে থাকে। ভেসেল জিনিসটা হচ্ছে অনেকটা একটা পাইপের মতো, তার ভিতর দিয়ে পানি যেতে থাকে। যেটা জাইলেম প্যারেনকাইমা সেটাকে আমরা অনেক সময় উড প্যারেনকাইমা বলে থাকি। আর যেটা ফ্লোয়েম, ফ্লোয়েমের মধ্যে রয়েছে সিভনল এবং সঙ্গী কোষ। সিভনল হচ্ছে অনেকটা ভেসেলের মতো একটা নলের মতো অংশ, তার ভিতর দিয়ে খাবার যাবে। এবং ফ্লোয়েম ফাইবার যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে বাস্ট ফাইবার। যদি কখনো সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, সেখানে যদি ফ্লোয়েম ফাইবার তৈরি হয়, সেটাকে আমরা বলবো বাস্ট ফাইবার। এবং সেটা কোথায় আমরা দেখতে পাই? পাটের আঁশের ক্ষেত্রে আমরা বাস্ট ফাইবার দেখতে পাই। আচ্ছা, এখন দেখি তোমরা যারা অ্যান্সার দিচ্ছ কমেন্টে। অনেকেই বলছো বি ফ্লোয়েম, একজন বলেছো এ, স্মৃতি, তাওহিদুল, রেজিনা, ইসরাত, আক্তার, আলিম, সবাই বলছো এ। রাকিব বলছো বি, মুশফিকুর রহমান বলছো বি, অনেকে বলছো ফ্লোয়েম, অল্প কয়েকজন বলছো এ। আচ্ছা, এখন দেখি আসলে কি ঘটে। এখানে প্রশ্নটা ছিল মূলের মধ্যে খাবারের প্রয়োজন, তার মানে মূলে একটা প্রস্তুতকৃত খাদ্যের প্রয়োজন, গ্লুকোজ, যেটা পাতায় তৈরি হতে হবে। ফ্লোয়েমের কাজটি কি ছিল? পাতা থেকে কাণ্ডের বিভিন্ন অংশে খাবারটাকে ছড়িয়ে দেওয়া। তার মানে হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে বি ফ্লোয়েম। তোমরা অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছো। যারা যারা বিষয়টা ধরতে পারোনি তাদের জন্য বলছি যে জাইলেম ছিল হচ্ছে শুধুমাত্র খাবার তৈরির যে কাঁচামাল সেটাকে পরিবহন করবে, ফ্লোয়েম হচ্ছে প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করবে। এই জন্য অ্যান্সার হবে হচ্ছে ফ্লোয়েম। এখন আসি ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম গুলো কিভাবে থাকে। ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে দেখা যায় যে জাইলেমের ক্ষেত্রে যেসব জাইলেম গুলো আগে তৈরি হয়েছে সেগুলোর যেই ভেসেল থাকে সেই ভেসেলগুলো একটু মোটা ধরনের, এবং যেই জাইলেম গুলো নতুন তৈরি হয়েছে সেগুলো হচ্ছে একটু চিকন ধরনের। তার মানে হচ্ছে এটা যদি আগে তৈরি জাইলেম হয় তাহলে এটা এরকম হবে, এবং এটা হবে হচ্ছে নতুন তৈরি জাইলেম। এখন এই দুটা বলার কারণ কি? বলার কারণ হচ্ছে দুটো শব্দ আমরা দেখেছি হয়তো, এক্সার্ট এবং এন্ডার্ট। এর মানে কি? মানে হচ্ছে একটা উদ্ভিদের মূল বা কাণ্ড যদি তুমি প্রস্থচ্ছেদ করো তখন দেখবে যে মজ্জার এই মাঝের অংশটার এখানে অনেক সময় মাঝের দিকে বড় আকারের জাইলেম গুলো আছে, বাইরের দিকে ছোট আকারের জাইলেম গুলো আছে। আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে হচ্ছে বাইরের দিকে বড় জাইলেম গুলো, ভেতরের দিকে ছোট জাইলেম। এখন এই যে বড় আকারের যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে মেটাজাইলেম, এবং ছোটটাকে বলি হচ্ছে প্রোটোজাইলেম। এটাকে আমরা অনেকটা এভাবে মনে রাখতে পারি যে মেটাজাইলেমটা হচ্ছে মোটা জাইলেম,
সেটা হচ্ছে মেটাজাইলাম। এটা হচ্ছে পুরনো, আর এটা একদম নতুন যে জাইলাম তৈরি হচ্ছে। এখন এক্সার্ট কি? এক্সার্ট হচ্ছে যখন কেন্দ্রের দিকে মেটাজাইলাম থাকে এবং বাহিরের দিকে প্রোটোজাইলাম তৈরি হয়। অর্থাৎ কোষ বিভাজনটা এমন ভাবে হচ্ছে কোষগুলো জাইলামগুলো বাহিরের দিকে তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে এই অংশটার পরিধিটা বাড়তে থাকবে, এই জায়গার ব্যাসটা বাড়তে থাকবে। এবং এক্ষেত্রে দেখো বাইরের দিকে মেটাজাইলাম, ভেতরের দিকে প্রোটোজাইলাম। এটাকে আমরা বলবো এন্ডার্ট, মানে হচ্ছে জিনিসটা ভেতরের দিকে বাড়ছে। এর ফলে কি হবে, এখানেও এটার পরিধি ব্যাস সবকিছু বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু বাইরের দিকে থাকবে হচ্ছে মেটাজাইলামটা। এবং এক্সার্টের ক্ষেত্রে মাঝে থাকে হচ্ছে মেটাজাইলামটা। তো এটা হচ্ছে এক্সার্ট আর এন্ডার্ট। মূলত দেখা যায় যে মূলের ক্ষেত্রে সব সময় দেখা যায় এক্সার্ট অংশটা দেখা যায়, মূলের ক্ষেত্রে সবসময় বাহিরের দিকে আমরা প্রোটোজাইলামটা দেখতে পাই, আর কাণ্ডের দিকে এন্ডার্ট দেখতে পাই, ভেতরের দিকে প্রোটোজাইলামটা দেখতে পাই। এখন এই যে পরিবহন টিস্যুগুলো, পরিবহন টিস্যুর মধ্যে যে জাইলেম এবং ফ্লোয়েম আছে, তার মধ্যে একটা জিনিস কিছু কিছু ক্ষেত্রে অনুপস্থিত থাকে। অনুপস্থিতের মধ্যে থাকে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদের যদি কথা চিন্তা করি, তাহলে দেখা যায় যে সেখানে যে জাইলেম আছে সেই জাইলেমের একটা অংশ অনুপস্থিত, আবার একটা ফ্লোয়েমেরও অংশ দেখা যায় হচ্ছে অনুপস্থিত। এখন কোন অংশগুলো অনুপস্থিত থাকে? জাইলেমের ক্ষেত্রে দেখা যায় যে ভেসেল থাকে না, ভেসেল থাকে না, এবং ফ্লোয়েমের ক্ষেত্রে সঙ্গী কোষটা থাকে না। ভেসেল না থাকার ফলে কি হয়, ট্রাকিক দিয়ে মূল কাজটা সে করতে পারে, সঙ্গী কোষ না থাকলে সিগন্যাল দিয়ে সে পুরোটা কাজ করতে পারে। এখন তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে টেরিস বা যেটা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ, টেরিসের ক্ষেত্রে জাইলেমের কোন অংশ অনুপস্থিত? কোন অংশটা আমরা টেরিসের ক্ষেত্রে দেখতে পাবো না, ফার্নের ক্ষেত্রে দেখতে পাবো না? অপশন এ হচ্ছে জাইলেম ফাইবার, অপশন বি হচ্ছে ট্রাকিট, অপশন সি হচ্ছে ভেসেল। তোমরা যারা দেখছো তারা কমেন্টে জানিয়ে দাও এ হবে নাকি বি হবে নাকি সি হবে। কোশ্চেনটা হচ্ছে টেরিস যেটা ফার্ন রয়েছে সেটার জাইলেমের মধ্যে কোন অংশটা অনুপস্থিত থাকে? তোমরা কমেন্ট করতে থাকো, ততক্ষণে আমি তোমাদেরকে বলছি যে ভাস্কুলার বান্ডেলের কথা বারবার। ভাস্কুলার বান্ডেল জিনিসটা এখন কি সেটা জানতে হবে। ভাস্কুলার বান্ডেল বলতে বোঝায় যখন জাইলেম এবং ফ্লোয়েমটা একসাথে থাকবে। একসাথে দুটো ভাবে থাকতে পারে, পাশাপাশি অবস্থান করতে পারে বা উপরে নিচে অবস্থান করতে পারে। এখন এগুলোর উপর ভিত্তি করে এগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ভাগগুলো হচ্ছে, প্রথমটাকে আমরা বলতে পারি হচ্ছে অরিও, আরেকটাকে বলতে পারি সংযুক্ত, একটা হচ্ছে কেন্দ্রিক। এটা তিন ভাগ। এই টিস্যু চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখনই কোনো বিভাজন আসছে, কোনো ভাগ আসছে শ্রেণী বিভাগ, তখন কিন্তু সাধারণত সবগুলি তিন ভাগে বিভক্ত। আচ্ছা, কোশ্চেনটা আমি দেখি যারা যারা দেখছো তারা কি অ্যান্সার দিয়েছো। রেজিন আক্তার বলেছে বি ট্রাকিট, মুশফিকুর রহমান বলেছে ট্রাকিট, রায়হান হোসেন বলেছে ট্রাকিট। আমার সাথে আয়মান ভাইয়া ক্লাস করছেন, তোমাদের সাথে কিন্তু আয়মান ভাইয়া প্রত্যেকটা লাইভ ক্লাস কিন্তু করে থাকেন। রাকিবুল ইসলাম বলছে বি, নৌশিন তাসনিম বলছে সি ভেসেল, হাসিব খান বলছে ট্রাকিট। অনেকে বি এবং সি বলছো, কেউ এ বলছো না। আচ্ছা, এ অনেক কেউই বলনি, সবাই বি অথবা সি বলছো।
মনে রাখবে যে জাইলেমের ক্ষেত্রে শুধুমাত্র ফার্ম বর্গীয় উদ্ভিদ এবং নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রেই একটা অংশ অনুপস্থিত থাকে এবং সেটা সেম অংশটাই, সেটা হচ্ছে ভেসেল। নগ্নবীজীতে যেমন ভেসেল থাকে না, ঠিক একইভাবে টেরেসের ক্ষেত্রেও, টেরেস যেহেতু একটা ফার্ম বর্গীয় উদ্ভিদ, তাই সেখানেও আমরা ভেসেল দেখতে পাবো। তার মানে তোমরা যারা অ্যান্সার দিচ্ছিলে সি, তোমাদের অ্যান্সারটি কিন্তু একদম সঠিক হয়েছে। তো যারা বি বলছিলে তারা মনে রাখবে ভেসেলটা সাধারণত থাকে না, ট্রাকিকটা সবসময় আমরা দেখতে পাই, যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই। যদি সেখানে আমরা একটা ভাস্কুলার টিস্যুর অবস্থা থাকে, সেরকম উদ্ভিদ যদি হয়, তাহলে সবসময় ট্রাকিকটা থাকে। ভেসেলটা কিছু সময় থাকে, কিছু সময় থাকে না। থাকে না হচ্ছে টেরিডোফাইটার মধ্যে এবং হচ্ছে নগ্নবীজী উদ্ভিদগুলোর ক্ষেত্রে। এখন আসো অরিও ভাস্কুলার বান্ডেল বলতে কি বোঝায়। যে কোনো একটা স্টিলের ভিতরে দেখা যায় যে কিছু ক্ষেত্রে জাইলেম গুলো এভাবে অবস্থান করছে। এই অংশগুলো যদি জাইলেম হয়, এই মাঝে কিছু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এই ফাঁকা জায়গাটায় দেখা যায় যে এইখানে ফ্লোয়েম গুলো থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে ফ্লোয়েম গুলো এরকম লম্বা করে কেন থাকে না? কারণ হচ্ছে ফ্লোয়েমের মধ্যে এরকম মেটাজাইলেম, প্রোটোজাইলেমের মতো অংশগুলো থাকে না। ফ্লোয়েম গুলো একটা গুচ্ছ আকারে ওভাবেই থাকে। আর জাইলেমের ক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে একটা মোটা মেটাজাইলেম, তারপর একটা ছোট আকারের প্রোটোজাইলেম, এগুলো আমরা দেখতে পাই এবং সেগুলো সাইজ অনুযায়ী এরকম একটা লাইন ধরে অবস্থান করে। সেটা এক্সাক্ট হিসেবে থাকতে পারে বা এন্ডার্ট হিসেবে থাকতে পারে। তো এই ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো, যদি এই মজ্জার ঠিক মাঝখানের অংশটা থেকে আমি যদি একটা রেখা টানি এই বাইরের পরিচক্র পর্যন্ত বা অন্ততক পর্যন্ত, এইটা হচ্ছে একটা ব্যাসার্ধ, এইটা হচ্ছে আরেকটা ব্যাসার্ধ, এটা আরেকটা ব্যাসার্ধ, এটা আরেকটা ব্যাসার্ধ। এরকম ভাবে আমরা নিশ্চয়ই, যেহেতু একটা বৃত্ত, আমরা অনেকগুলো ব্যাসার্ধ আঁকতে পারি। তো ব্যাসার্ধগুলো যদি একে দেখি, তাহলে এখানে দেখো প্রত্যেকটা ব্যাসার্ধের উপর, এই ব্যাসার্ধের উপর শুধুমাত্র ফ্লোয়েমের টিস্যুর কোষগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাসার্ধতে শুধুমাত্র জাইলেমের কোষগুলো আমরা দেখতে পাচ্ছি, জাইলেমটা দেখতে পাচ্ছি। তার মানে প্রত্যেকটা ব্যাসার্ধের মধ্যে হয় জাইলেম থাকবে অথবা ফ্লোয়েম থাকবে। কখনোই একই ব্যাসার্ধের মধ্যে জাইলেম ফ্লোয়েম দুইটার অংশ আমরা দেখতে পাবো না। তো এই জিনিসটাকেই বলে হচ্ছে অরিও। অরিও জিনিসটার মানে হচ্ছে ব্যাসার্ধের উপরে যে কোনো এক ধরনের ভাস্কুলার টিস্যু থাকবে, দুই ধরনের ভাস্কুলার টিস্যু থাকবে না। এখন এই অরিও জিনিসটা আমরা কোথায় কোথায় দেখতে পাই? এই অরিও ভাস্কুলার বান্ডেলগুলো আমরা মূলত মূলে দেখতে পাই। আমরা যখন মূলের প্রস্থচ্ছেদগুলো দেখবো যে সেখানে আমরা আসলে অরিও ভাস্কুলার বান্ডেলটা দেখতে পাচ্ছি। তো এটা গেল অরিও ভাস্কুলার বান্ডেল। এখানে পাশাপাশি অবস্থান করবে এবং ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের টিস্যুগুলো অবস্থান করবে। এখন আসো সংযুক্ত। সংযুক্ত বলতে কি বোঝায়? সংযুক্ত ইংলিশ হচ্ছে কনজয়েন্ট আর অরিওর ইংলিশ হচ্ছে রেডিয়াল। সংযুক্তর ক্ষেত্রে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমপার্শ্বীয় এবং আরেকটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় মানে কি আর সমদ্বিপার্শ্বীয় মানে কি? তার আগে বুঝতে হবে সংযুক্ত কেন বলছি। সংযুক্ত মানে হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমটা একসাথে আটকে থাকবে এরকম। তার মানে আমি যদি একটা স্টিলের ভেতরের অংশ দেখি, দেখবো যে আমার ফ্লোয়েমটা এরকম বাহিরের দিকে আছে, তার ঠিক ভেতরের দিকে দেখা যাচ্ছে এই জায়গাটাতে হচ্ছে জাইলেম অবস্থিত। এখানে জাইলেম অবস্থিত, এখানে জাইলেম, এখানে জাইলেম এবং বাইরের দিকে আছে হচ্ছে এখানে ফ্লোয়েম অংশটা আছে। এখন দেখো এখানে যদি আমরা মাঝখান থেকে একটা ব্যাসার্ধ টেনে দেখি, দেখবো একই ব্যাসার্ধের উপর আমরা জাইলেমও পাচ্ছি, ফ্লোয়েমও পাচ্ছি। তার মানে সংযুক্তর ক্ষেত্রে একই ব্যাসার্ধের উপর জাইলেম এবং ফ্লোয়েম দুই ধরনের টিস্যু আমরা দেখতে পাবো। এখন এই জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুগুলোর মাঝখানে ক্যাম্বিয়াম থাকতেও পারে, নাও থাকতে পারে। তার উপর ভিত্তি করে কিন্তু এই সমপার্শ্বটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। শুধু যদি একগুচ্ছ জাইলেম আর
একগুচ্ছ ফ্লোয়েম থাকে তাহলে সেটার নাম হবে সমপার্শ্বীয়। একগুচ্ছ জাইলেম এবং একগুচ্ছ ফ্লোয়েম, এটা হচ্ছে সমপার্শ্বীয় বৈশিষ্ট্য। এখন চিন্তা করে দেখো, এটা যদি জাইলেম হয় এবং এটা যদি ফ্লোয়েম হয় এবং মাঝখানে মনে করো রয়েছে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়ামের কাজ কি? ক্যাম্বিয়াম হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধিতে সহায়তা করে। সেকেন্ডারিতে বৃদ্ধিতে যদি সহায়তা করে তার মানে হচ্ছে এই জায়গায় ক্যাম্বিয়ামটা অবশ্যই এক ধরনের ভাজক টিস্যু। ভাজক টিস্যু হওয়ার কারণে এখান থেকে পরবর্তীতে আমরা নতুন নতুন টিস্যুগুলো পেতে পারবো এবং দেখা যাবে এই দিকেও বৃদ্ধি ঘটবে, আবার এই দিকেও ধীরে ধীরে বৃদ্ধি ঘটতে থাকবে, নতুন নতুন জাইলেম তৈরি হবে, নতুন নতুন ফ্লোয়েম তৈরি হবে। আর যেখানে ক্যাম্বিয়াম নেই সেখানের অংশটা দেখা যাবে এরকম, ঠিক একসাথে তারা আবদ্ধ অবস্থায় রয়েছে। যেহেতু এই অংশটা কখনো বড় হতে পারে না, কখনো বাড়তে পারবে না, নতুন টিস্যু তৈরি করতে পারবে না, এজন্য এটাকে আমরা বলি হচ্ছে বদ্ধ। এটার নাম হচ্ছে বদ্ধ, এটার নাম হচ্ছে মুক্ত। মুক্ত বলার কারণ এই যে কারণ সে বাড়তে পারে, নতুন নতুন টিস্যু তৈরি করতে পারবে। তার মানে সমপার্শ্বীয় মুক্তর ক্ষেত্রে চিত্র হবে হচ্ছে এটা, যেখানে মাঝখানে একটা ক্যাম্বিয়াম থাকবে। আর সমপার্শ্বীয় বদ্ধ হচ্ছে এটা, যেটার মাঝখানে ক্যাম্বিয়াম নেই। বদ্ধ মানে এটাই যে সে আর বাড়তে পারছে না। এখন এটাকে আমরা বলবো সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, এভাবে আমাদের এই কথাটা লিখতে হবে। এখন সমদ্বিপার্শ্বীয় কি? সমদ্বিপার্শ্বীয় হচ্ছে এখানে একগুচ্ছ জাইলেম দুই ভাগে ফ্লোয়েম থাকবে। কথাটার মানে কি? মানে হচ্ছে আমরা যদি এই চিত্রটা দেখি, সমদ্বিপার্শ্বীয়র ক্ষেত্রে ভেতরের দিকে আরো একটা ফ্লোয়েমের অংশ আমরা দেখতে পাবো, ফ্লোয়েমের গুচ্ছ আরেকটা দেখতে পাবো, এবং মাঝখানে আরো একটা ক্যাম্বিয়াম থাকবে। তার মানে সমদ্বিপার্শ্বীয়তে আমাদের দুইবার ক্যাম্বিয়াম রয়েছে আর দুইবার ফ্লোয়েম রয়েছে, ঠিক মাঝখানে জাইলেমটা অবস্থান করছে। এটাকে আমরা বলি হচ্ছে অন্তঃফ্লোয়েম, আর এটা হচ্ছে বাহিরের বা বহির ফ্লোয়েম। এটা হচ্ছে বহির ফ্লোয়েম, এটা হচ্ছে অন্তঃক্যাম্বিয়াম, এটা হচ্ছে বহিঃক্যাম্বিয়াম। সংযুক্ত সমদ্বিপার্শ্বীয় চিত্র হচ্ছে এটা। এবং দেখো, যেহেতু এখানে দুবার ক্যাম্বিয়াম রয়েছে তার মানে এটা অবশ্যই সবসময় মুক্ত ধরনের হবে। তার মানে সমদ্বিপার্শ্বটা সবসময় মুক্ত ধরনের। তো তোমরা যারা দেখছো, তোমাদের জন্য একটা ছোট্ট কোশ্চেন রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে এই যে সমদ্বিপার্শ্বটা দেখলাম, এই সমদ্বিপার্শ্বটা কি কখনো সমদ্বিপার্শ্বীয় যেটা, এটা কি কখনো একবীজপত্রীতে থাকবে কিনা? একবীজপত্রীর কাণ্ডে থাকবে কি না? হ্যাঁ অথবা না লিখে অ্যান্সারটা কমেন্টে জানিয়ে দাও। আরেকটা টাইপ রয়েছে, সেটা হচ্ছে কেন্দ্রিক। কেন্দ্রিক থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে কেন্দ্রে কিছু একটা থাকবে। কেন্দ্রিকের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল গুলো একদম গোল আকার, গোল ধরনের এরকম থাকে, মাঝখানে আরেক ধরনের টিস্যু থাকে। মানে মাঝখানে জাইলেম থাকতে পারে, বাহিরে ফ্লোয়েম থাকতে পারে, অথবা বাহিরে জাইলেম থাকতে পারে এবং ভেতরে ফ্লোয়েম থাকতে পারে। দুই ধরনের ঘটনা ঘটতে পারে।
এবং কেন্দ্রিকের ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে এখানে কখনোই ক্যাম্বিয়াম থাকে না। কেন্দ্রিকের বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ক্যাম্বিয়াম থাকে না, কেন্দ্রিকে কখনোই ক্যাম্বিয়াম থাকবে না। এখন এই কেন্দ্রিকগুলো কোথায় দেখা যায়? এই কেন্দ্রিকগুলো মূলত টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এখন তোমাদের যে প্রশ্নটা করেছিলাম সংযুক্ত সমদ্বিপার্শ্বীয় একবীজপত্রী কাণ্ডে থাকবে কিনা, আমি দেখি তোমরা যারা দেখছো একজন লিখেছো হ্যাঁ থাকবে, একবীজপত্রী কাণ্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল থাকা সম্ভব। ঘাসফড়িং লিখেছে না, আক্তার লিখেছে না, মোস্তাফিজুর লিখেছে না, দিশা লিখেছে না, অনেকেই না লিখেছো, অল্প কয়েকজন লিখেছো হচ্ছে থাকবে। আচ্ছা তোমরা যারা না লিখেছো তাদের সবার উত্তর কিন্তু একদম সঠিক, কারণ হচ্ছে সমদ্বিপার্শ্বীর ক্ষেত্রে আমরা দেখেছি দুইটা জায়গায় ক্যাম্বিয়াম, তার মানে অবশ্যই সেটা একটা সেকেন্ডারি বৃদ্ধি ঘটাতে পারবে, কিন্তু একবীজপত্রী উদ্ভিদে কিন্তু সেকেন্ডারি বৃদ্ধি ঘটে না। তার মানে হচ্ছে সমদ্বিপার্শ্বীটা কখনোই আমরা একবীজপত্রীতে দেখবো না, আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদে সমদ্বিপার্শ্বীয় দেখবো। এবং একই সাথে মনে রাখবে যে সংযুক্ত সমদ্বিপার্শ্বীয়টা সাধারণত কিউকারবিটেসি ফ্যামিলি বা ওই গোত্রের যেসব উদ্ভিদ রয়েছে যেমন লাউ, কুমড়ো, সেগুলোর ক্ষেত্রে আমরা সমদ্বিপার্শ্বীয় দেখতে পাই। এমনকি সব ধরনের দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কিন্তু সমদ্বিপার্শ্বীয় দেখা যায় না, অল্প কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা সমদ্বিপার্শ্বীয় দেখি। আচ্ছা আর কেন্দ্রিকের ক্ষেত্রে জাইলাম যদি মাঝখানে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিকের সাথে এটা এভাবে মনে রাখতে পারো, জাইলাম যেহেতু পানি উঠে নিয়ে আসে সেটার সাথে হাইড্রো শব্দটা একটা সম্পর্ক রয়েছে, সো জাইলাম মাঝে থাকলে সেটা হবে হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। আর যদি ফ্লোয়েম মাঝখানে থাকে তাহলে সেটার নাম কি হবে? ফ্লোয়েম যদি মাঝখানে থাকে তাহলে সেটার নাম হবে হচ্ছে লেপ্টোসেন্ট্রিক। তো এটা ছিল হচ্ছে ভাস্কুলার বান্ডেলের তিনটা টাইপ, একটা হচ্ছে অরিও, এরপর সংযুক্ত, এরপর হচ্ছে কেন্দ্রিক। এখন আমরা দেখব হচ্ছে একটা একবীজপত্রী উদ্ভিদের মূলের গঠন। একবীজপত্রী উদ্ভিদের মূলের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে যেহেতু সেটা মূল, অবশ্যই সেখানে মূল রোম থাকবে এবং মূল রোম হচ্ছে সবসময় এককোষী, তার মানে অংশটা হবে হচ্ছে এরকম। এগুলা হচ্ছে এটা থাকবে হচ্ছে মূল রোম, এবং অনেক পরিমাণে মূল রোম আসলে থাকে যাতে করে শোষণ তল বেড়ে যায়। তারপরে থাকবে হচ্ছে কিছু কোষ, সেই কোষগুলো হচ্ছে মূলত কর্টেক্স। এইখানে কোনো প্রকারের অধোত্বক আমরা দেখতে পারবো না। হাইপোডার্মিস কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই, একবীজপত্রী উদ্ভিদের এই যে মূল আমরা যেটা দেখছি এখানে আমরা হাইপোডার্মিস দেখবো না, এটা হচ্ছে একবীজপত্রী মূল। এই কর্টেক্সটা অনেক দূর পর্যন্ত থাকবে, তো আমি পুরোটা আঁকছি না। কর্টেক্সের পরে কি থাকবে? কর্টেক্সের পরে আসবে হচ্ছে একটা অন্তত্বক, একটা স্টিলের অংশ আসবে পরে। অন্তত্বকটা কি হয়? অন্তত্বকটা হচ্ছে এক স্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত, দেখতে হবে অনেকটা এরকম, এবং তার ভেতরে থাকবে হচ্ছে ভাস্কুলার বান্ডেলগুলো। ভাস্কুলার বান্ডেলগুলো কিভাবে থাকবে এটা হচ্ছে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। অন্তত্বকের নিচে থাকে হচ্ছে পরিচক্র, পরিচক্রটা সাধারণত এক স্তর বিশিষ্টই থাকে এখানে। পরিচক্রের পরে থাকবে হচ্ছে ভাস্কুলার বান্ডেল। এখন ভাস্কুলার বান্ডেল তো কয়েক ধরনের হয় আমরা দেখেছি। এই
মূলের ক্ষেত্রে কি রকম ভাবে থাকে সেটা একটু দেখি। এক্ষেত্রে দেখা যায় যে কেন্দ্রের দিকে মেটাজাইলেম গুলো অবস্থান করে, কেন্দ্রের দিকে মেটাজাইলেম গুলো থাকে, অনেকগুলো মেটাজাইলেম এভাবে থাকে এবং পরিধির দিকে প্রোটোজাইলেম গুলো অবস্থান করে। এগুলো হচ্ছে প্রোটোজাইলেম যেগুলো পরিধির দিকে বাড়ছে। তার মানে কি, যেহেতু পরিধির দিকে প্রোটোজাইলেম আমরা দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এটা অবশ্যই এক্সার্ট জাতীয়, বাইরের দিকে বাড়ছে। এবং দেখো একটা ব্যাসার্ধের মধ্যে কিন্তু আমার কোনো ফ্লোয়েম নেই, তার মানে একটি ব্যাসার্ধের মধ্যে শুধু প্যারেনকাইমা। তাহলে ফ্লোয়েম গুলো কোথায়? ফ্লোয়েম গুলো থাকে হচ্ছে এই যে এগুলোর মাঝখানে এরকম জায়গাগুলোতে অবস্থান করে, এগুলো হচ্ছে ফ্লোয়েমের অংশ। মাঝখানে থাকে হচ্ছে মজ্জা বা পিত্ত, এবং এইখানের এই অংশটা মোটামুটি বিস্তৃত অবস্থাতেই থাকে, অনেকগুলো কোষই দেখা যায়। এটা হচ্ছে মজ্জা। তার মানে আমরা কি কি দেখলাম? এটা এক্সাক্ট এই বৈশিষ্ট্যটা পাচ্ছি, এবং একই সাথে এটা কিন্তু অরিওভাস্কুলার বান্ডেল যুক্ত, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং কি কি দেখছি? একবীজপত্রী মূলে প্রথমে বাহির থেকে যদি চিন্তা করি যে এপিডার্মিসটা রয়েছে, এপিডার্মিসের মধ্যে আমরা একটা মূল রোম দেখতে পাচ্ছিলাম, এবং এখানে কিন্তু কিউটিন নেই, মূলে কিন্তু কিউটিনের আবরণ থাকে না, একবীজপত্রী হোক বা দ্বিবীজপত্রী হোক, সবগুলোর ক্ষেত্রে একই। এবং আমরা কর্টেক্সের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে অনেকগুলো প্যারেনকাইমা কোষ আছে, এবং একই সাথে তাদের কোনো অধোত্বক নেই। তারপরে দেখো কর্টেক্সে প্যারেনকাইমা জাতীয় কোষ, এরপরে যে অন্ততক, তার ভেতরে পরিচক্র রয়েছে, পরিচক্রের ভেতরে যে ভাস্কুলার বান্ডেল সেটা এক্সার্ট জাতীয় এবং সেটা অরিও, এবং মাঝখানে যে মজ্জা সেটা হচ্ছে বিস্তৃত। এইটা হচ্ছে একবীজপত্রী মূলের ক্ষেত্রে প্রধান কিছু বৈশিষ্ট্য। এখন আমরা দেখি একবীজপত্রী মূলের বৈশিষ্ট্যের সাথে সাথে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের কিছু বৈশিষ্ট্যের আমরা তুলনা করব। একসাথে মনে রাখতে হবে একবীজপত্রী মূলে এই যে জাইলেম দেখতে পাচ্ছি এবং ফ্লোয়েম দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো একসাথে একটা একটা করে বান্ডেল, এবং এই বান্ডেলগুলোর সংখ্যা সব সময় 6 এর বেশি। মানে হচ্ছে ভাস্কুলার বান্ডেল, এখানে দেখো আমি 1 2 3 4 10টা জাইলেম এঁকেছি, তার মানে সেটা 6 এর বেশি। ফ্লোয়েমও এখানে 10 বা 9টা রয়েছে, তার মানে হচ্ছে 6 এর বেশি পরিমাণে এই অংশগুলো থাকতে হবে। এটা হচ্ছে একবীজপত্রী মূলের বৈশিষ্ট্য। এখন আমরা দেখি এই চিত্রটার মধ্যে কি কি চেঞ্জ করলে একটা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল আমরা দেখতে পাই। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রেও প্রথমে একটা মূল রোম থাকবে, এবং সেখানে আমরা কর্টেক্স দেখতে পাবো। কর্টেক্সের পরে আমরা দেখব হচ্ছে এই অন্তত্বকের ভেতরে একটা স্টিরিল অংশ, এবং সেখানে পরিচক্র থাকবে, অন্তত্বক থাকবে, ভেতরে যে ভাস্কুলার বান্ডেলগুলো আছে সেগুলোর বৈশিষ্ট্য একদম একই ধরনের হবে। মানে হচ্ছে এক্সার্ট হবে এবং অরিও ধরনের হবে, মজ্জা থাকবে, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে মজ্জাটা একটু ছোট পরিমাণে থাকবে, মজ্জা খুব বেশি পরিমাণে থাকবে না, মজ্জা সরু বা অল্প পরিমাণে থাকবে। এবং দ্বিবীজপত্রী মূলের ক্ষেত্রে দেখা যাবে যে আমরা অল্প কিছু ভাস্কুলার বান্ডেল পাবো, ভাস্কুলার বান্ডেলের সংখ্যা অনেক কম থাকবে। দুই থেকে 4টা সাধারণ থাকে, এর বেশি পরিমাণে ভাস্কুলার বান্ডেল আসলে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা মূলের মধ্যে কখনোই দেখতে পাই না।
তার মানে চিত্রটা হয়ে যাবে তখন এই ধরনের। তখন দেখা যাবে এই জায়গায় মাঝখানে ফ্লোয়েম গুলো আছে, কিছু জাইলেম রয়েছে, এখানে দেখতে পাচ্ছি 4টা জাইলেম রয়েছে এবং 4টা ফ্লোয়েম রয়েছে। আসলে দেখা যায় যে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রে এই ভাস্কুলার বান্ডেলের সংখ্যা 6 এর চেয়ে কম, নরমালি 2 থেকে 4টা থাকে, এর বেশি কখনোই আমরা দেখতে পাই না। এটা হচ্ছে দ্বিবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ করলে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাই। এখন এই জিনিসটা কেন জানতে হবে, কারণ হচ্ছে তোমাকে হয়তো একটা মূল দিয়ে দিল, দিয়ে বললো এটা কি ধরনের উদ্ভিদের মূল, সেটা তখন তোমার প্রস্থচ্ছেদ করে তুমি যদি মাইক্রোস্কোপের নিচে দেখো তখন দেখবে যদি ভাস্কুলার বান্ডেলের সংখ্যা কম হয় এবং মজ্জাটা যদি আরেকটু অল্প পরিমাণে থাকে, একটু সরু থাকে, তার মানে হচ্ছে সেটা হবে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ। কিন্তু যদি এখানে অনেকগুলো আমরা দেখতে পাই ভাস্কুলার বান্ডেল রয়েছে, একই সাথে এক্সার্ট, অডিও, মজ্জা অনেক বেশি, তাহলে সেটা হবে একবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদ। তো এটা গেল হচ্ছে মূল। এখন আমরা দেখবো হচ্ছে কাণ্ডের প্রস্থচ্ছেদ। কাণ্ডকে আমরা যদি প্রস্থচ্ছেদ করি তাহলে কিন্তু এরকম একটা অংশ অবশ্যই দেখতে পাবো। কাণ্ডের প্রস্থচ্ছেদের মধ্যে আমরা কি কি দেখতে পাই সেটা একটু দেখি। দ্বিবীজপত্রী কাণ্ডের কথা যদি আমরা চিন্তা করি, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের কথা, তাহলে যেটা দেখতে পাবো, দ্বিবীজপত্রী উদ্ভিদের অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা রোম দেখতে পাই, এককোষী বা বহুকোষী রোম দেখতে পাই। তার মানে হচ্ছে এইখানে এরকম রোম কিন্তু থাকতেই পারে, কিন্তু সেটার নাম তখন একটু ডিফারেন্ট হয়ে যাবে, তখন সেটাকে আমরা শুধু রোম বা শুধু ট্রাইকোম বলবো, সেটাকে আর মূল রোম আমরা বলবো না। এবং একই সাথে এটার উপরে এরকম একটা মোটা কিউটিনের স্তর দেখা যাবে। তার মানে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে রোম থাকতে পারে। এটা হচ্ছে দ্বিবীজপত্রীর উদ্ভিদের কাণ্ডের প্রস্থচ্ছেদ এবং সেখানে কিউটিন থাকবে। এখন দেখি, এটা তো গেল ত্বকের কথা। ত্বকের পরে কি থাকবে? ত্বকের পরে অবশ্যই এখানে অধোত্বক থাকবে। মূলের ক্ষেত্রে আমরা অধোত্বক দেখতে পাইনি, কাণ্ডের ক্ষেত্রে আমরা অধোত্বক সবসময় দেখতে পাবো, একবীজপত্রীতেও দেখবো, দ্বিবীজপত্রীতেও দেখতে পাবো। এখন মনে করো এটা হচ্ছে অধোত্বকের অংশ। এখন দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে অধোত্বকটা কি দ্বারা তৈরি? দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে অধোত্বকটা হচ্ছে কোলেন কাইমা জাতীয় কোষ দ্বারা তৈরি, টিস্যু দ্বারা তৈরি। এটা হবে হচ্ছে কোলেন কাইমা দ্বারা তৈরি এবং এটার নাম হচ্ছে অধোত্বক। অধোত্বকে আমরা কোলেন কাইমা টিস্যু পাবো। আর যে কর্টেক্স, এরপরে থাকবে কর্টেক্স। কর্টেক্সে আমরা বরাবরই সাধারণত প্যারেনকাইমা কোষই দেখতে পাই, এখানে আমরা প্যারেনকাইমা কোষ দেখব। এবং একসাথে এটা মনে রাখতে হবে যে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে কর্টেক্স অল্প স্তর বিশিষ্ট। কর্টেক্স খুব বেশি স্তরে থাকে না। মূলের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেশি পরিমাণ মতো কর্টেক্স থাকে, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে একটু অল্প পরিমাণে কর্টেক্স থাকে। এরপরে স্টিলের ভেতরের অংশটা শুরু হয়ে যায়। এরপরে আমরা একটা অন্তত্বক দেখতে পাচ্ছি। অন্তত্বকের পর দেখা যাবে যে এই যে পরিচক্রটা আছে, এখানে কিছু স্ক্লেরেনকাইমা টিস্যু দেখা যাবে। স্ক্লেরেনকাইমা টিস্যুটা দিয়ে এরপরে আমরা কি বুঝবো? স্ক্লেরেনকাইমা টিস্যু থাকার মানে হচ্ছে এইখানে আসলে স্ক্লেরেনকাইমার সাথে ফ্লোয়েম অংশটা আছে, তার ঠিক পরেই তাহলে ফ্লোয়েম অংশটা থাকবে। ফ্লোয়েম অংশটার পরে কি দেখব? যেহেতু এটা দ্বিবীজপত্রী কাণ্ড, অবশ্যই সেখানে আমরা একটা ক্যাম্বিয়াম দেখতে পাবো। মানে এইখানে আমরা একটা ক্যাম্বিয়াম দেখতে পাচ্ছি। ক্যাম্বিয়াম যেহেতু আছে এবং একটা ফ্লোয়েমের পরে ক্যাম্বিয়াম, তার মানে এইদিকে ভেতরে কি থাকবে? জাইলেম থাকবে। তাহলে দেখা যাবে যে এখানে আছে হচ্ছে জাইলেম। তার মানে এখানে আমরা আরো অনেকগুলা এরকম অংশ দেখব। এগুলো হচ্ছে জাইলেম অংশ, এরপরে রয়েছে ক্যাম্বিয়াম অংশ,
ক্যাম্বিয়ামগুলো হচ্ছে ভাজক টিস্যু, পরবর্তীতে যেগুলো সেকেন্ডারি বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করবে। এবং বাহিরের দিকে আমরা দেখব হচ্ছে ফ্লোয়েমের অংশগুলো, এবং ফ্লোয়েমের সাথে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ যুক্ত থাকবে, যেগুলো হচ্ছে পরিচক্রের অংশ। এখন এই যে পরিচক্রের স্ক্লেরেনকাইমা কোষগুলো ফ্লোয়েমের ঠিক মাথায় আছে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে টুপি বা হার্ড বাস্ট। টুপির ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে টুপিতে কি থাকে, স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ থাকে। এখানে রয়েছে ফ্লোয়েম, এটা হচ্ছে ফ্লোয়েম, এটা হচ্ছে জাইলেম, দ্বিবীজপত্রী দেখে এটা হচ্ছে ক্যাম্বিয়াম। এবং এই যে জাইলেমটা দেখতে পাচ্ছি, জাইলেমের পর দেখা যায় যে এই জায়গায় কিছু জাইলেমের অংশের মধ্যে ভেতরের দিকে থাকে হচ্ছে যে উড প্যারেনকাইমা, যেটাকে আমরা বলি জাইলেম প্যারেনকাইমা, সেটা এই অংশটাতে থাকে। এবং তারপরে মাঝখানে থাকে হচ্ছে পিত বা মজ্জা অংশ। পিত শুরু হওয়ার আগে আমরা একটা জাইলেমের উড প্যারেনকাইমা অংশটা দেখতে পাই। তো এটা হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ড। এখন দেখো দ্বিবীজপত্রী কাণ্ডে তাহলে কি কি বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। প্রথমে রোম থাকতে পারে, কিউটিন থাকে, কর্টেক্স অল্প স্তর বিশিষ্ট, এবং তাদের যে হাইপোডার্মিস সেটা হচ্ছে কোলেনকাইমা কোষ বিশিষ্ট, টিস্যু বিশিষ্ট, এবং তাদের যে পরিচক্র সেখানে স্ক্লেরেনকাইমা কোষ আছে। এখন আসলে ভাস্কুলার বান্ডেলের দিকে তাকাও। ভাস্কুলার বান্ডেলটা দেখে কি মনে হচ্ছে, এটা কি অরিও? না, এটা হচ্ছে সংযুক্ত, এবং সংযুক্তের ক্ষেত্রে মাঝখানে ক্যাম্বিয়াম রয়েছে। তার মানে হচ্ছে এটা কি হবে, সংযুক্ত এবং মুক্ত। মুক্ত মানে হচ্ছে সংযুক্ত সমপার্শ্বীয় হবে, যেহেতু মাত্র একগুচ্ছ ফ্লোয়েম, একগুচ্ছ জাইলেম রয়েছে। সংযুক্ত যদি লিখি কথাটা হবে হচ্ছে এরকম, সংযুক্ত সমপার্শ্বীয় এবং মুক্ত। এটাই হচ্ছে দ্বিবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদ করলে আমরা কি কি দেখতে পাই। এরপরে এই চিত্রটা থেকে আমরা কিছু যদি চেঞ্জ করি তাহলে একবীজপত্রী কাণ্ডের অংশ দেখতে পাবো। কিন্তু তার আগে তোমাদের একটা ছোট প্রশ্ন করি। মনে করো এই যে নীল অংশটা সেটা হচ্ছে জাইলেম। এই অংশটা যদি জাইলেম হয়, এটা মনে করো হচ্ছে ক্যাম্বিয়াম, ওই পাশে আছে হচ্ছে ফ্লোয়েম। এখন এই জাইলেমের মধ্যে দেখা যাচ্ছে যে এরকম বড় বড় গোল কিছু অংশ, ভেতরের দিকে ছোট ছোট গোল অংশ। বোঝাই যাচ্ছে যেহেতু এটা জাইলেমের মধ্যে, তাহলে এইখানে এটা হচ্ছে প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম। এখন এই দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে সবসময় দেখা যায় যে এই মেটাজাইলেম গুলো বাইরের দিকে এবং প্রোটোজাইলেম গুলো মাঝের দিকে, কেন্দ্রের দিকে থাকে। এখন প্রশ্ন হচ্ছে এইটাকে কি আমরা এক্সার্ক বলবো নাকি আমরা এন্ডার্ক বলবো? এটা হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন। তোমরা যারা দেখছো তারা বলো যে দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল গুলো, জাইলেম গুলো এক্সার্ক হিসেবে থাকে নাকি এন্ডার্ক হিসেবে থাকে? অপশন হচ্ছে এ এক্সার্ক, বি হচ্ছে এন্ডার্ক। শুধু এ অথবা বি লিখলেই সেটা হয়ে যাবে। এরপর আমরা দেখবো হচ্ছে একবীজপত্রী কাণ্ড নিয়ে, এবং আজকে লাইভ ক্লাসের সবশেষ টপিক হচ্ছে একবীজপত্রী কাণ্ড। একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে সবার আগে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে এই রোমের কথাটা। একবীজপত্রী কাণ্ডে আমরা কখনোই কোনো প্রকারের রোম দেখতে পাই না। তার মানে হচ্ছে আমি যদি এই এপিডার্মিসটা থেকে রোম অংশটাকে বাদ দিয়ে দিই তাহলে সেটা একটা একবীজপত্রী কাণ্ডের কাছাকাছি হয়ে যাবে। এবং এখানে অবশ্যই কিউটিন থাকবে, রোম থাকবে না, কিউটিন থাকবে। কর্টেক্স অল্প স্তর বিশিষ্ট, ঠিক আছে, কিন্তু এই যে মাঝখানে একটা হাইপোডার্মিস দেখতে পাচ্ছি, এইখানে একটা ছোট্ট চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে দ্বিবীজপত্রীতে কোলেনকাইমা টিস্যু থাকে, কিন্তু একবীজপত্রীতে এখানে থাকবে হচ্ছে স্ক্লেরেনকাইমা জাতীয় কোষ।
এখানে থাকবে হচ্ছে স্ক্লেরেন কাইমা। তো কোশ্চেনটা ছিল হচ্ছে এক্সাক্ট নাকি এন্ডার্ট, আমি দেখি তোমরা যা যা দেখছো। ঘাসফড়িং, অরিন, মুশফিকুর, ব্রেজিনা, তোমরা সবাই বলছো হচ্ছে বি। ব্রেজিনা আক্তার বলছে এক্সাক্ট, বাকিরা বলছে হচ্ছে এন্ডার্ট। নসিন তাসনিম বলছে বি এন্ডার্ট। মোটামুটি সবাই বলছে হচ্ছে এন্ডার্ট, শুধু 2-1 বাদে। আচ্ছা, এখানে তোমরা যারা বলেছো বি এন্ডার্ট তাদের অ্যান্সারটা সঠিক। কেন বলো তো? কারণ হচ্ছে এন্ডার্টের মানে এটাই ভেতরের দিকে নতুন নতুন জাইলেম গুলো তৈরি হবে, প্রোটোজাইলেমটা কেন্দ্রের দিকে থাকবে। তার মানে এই দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে এন্ডার্ট আমরা দেখতে পাই। এক্সাক্ট কিন্তু আমরা শুধু মূলে দেখতে পেয়েছিলাম, ওখানে বাহিরের দিকে প্রোটোজাইলেম গুলো ছিল। তো যারা বি লিখেছে তোমাদের অ্যান্সার একদম সঠিক হয়েছে। এখন আমরা দেখছিলাম হচ্ছে একবীজপত্রী কাণ্ডের প্রস্থচ্ছেদটা। সেখানে দেখা যায় যে এরকম কর্টেক্স থাকে এবং স্ক্লেরেন কাইমা কোষের একটা অধোত্বক থাকে। অধোত্বকটা হবে হচ্ছে স্ক্লেরেন কাইমা কোষের। কিন্তু ছোট্ট একটা সমস্যা, সেটা হচ্ছে এই যে একটা স্টিলির অংশ দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একবীজপত্রী কাণ্ডে আমরা দেখবো না। মানে এই পুরোটা অংশ আমরা মুছে দিব। এই পুরোটা অংশের কোনোটাই একবীজপত্রী কাণ্ডে আমরা দেখবো না। একবীজপত্রী কাণ্ডে কি থাকে? যে ভাস্কুলার বান্ডেল গুলো থাকে সেটা কর্টেক্সের মধ্যে ছড়ানো অবস্থায় থাকে। মানে হচ্ছে এটা যদি কর্টেক্স হয়, পুরোটা কর্টেক্সের মধ্যে এইখানে কিছু ভাস্কুলার বান্ডেল, এখানে কিছু ভাস্কুলার বান্ডেল, এখানে কিছু, এরকম ভাবে ছড়ানো থাকবে। এবং দেখা যাবে যে একদম কেন্দ্রের দিকে যেসব ভাস্কুলার বান্ডেল আছে সেগুলোর আকার একটু বড় এবং বাইরের দিকে যেগুলো সেগুলোর আকার একটু ছোট। এখন জিনিসগুলো থাকবে হচ্ছে অনেকটা এইভাবে, ভেতরের দিকে এরকম বড় আকারে থাকবে। এখন এইখানে ভাস্কুলার বান্ডেলগুলোর বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে হচ্ছে এখানে অবশ্যই সংযুক্ত অবস্থায় থাকবে এবং সমপার্শ্বীয় অবস্থায় থাকবে। দেখা যাবে যে জাইলেম গুলো আছে সেগুলো এক্সাক্ট বা এন্ডার্ট এটা আমরা বলবো না, আমরা বলবো হচ্ছে জাইলেম গুলো, মেটাজাইলেম এবং প্রোটোজাইলেম গুলো ভি অথবা ওয়াই আকারে রয়েছে। মানে এখানে দেখো এরকম একটা ভি আকারে তারা অবস্থান করে, অথবা এখানে আরো কিছু প্রোটোজাইলেম থাকে, মানে হচ্ছে ওয়াই আকারে অবস্থান করে। জাইলেম গুলো থাকবে হচ্ছে এভাবে এবং তার চারপাশে বাইরের দিকে এই দিকগুলোতে থাকবে হচ্ছে ফ্লোয়েমের অংশ। এবং যেহেতু পাশাপাশি আছে সেহেতু এটাকে আমরা বলবো হচ্ছে সংযুক্ত। আচ্ছা, এখানে লেখা আছে সংযুক্ত সমপার্শ্বীয়, এটা একসাথে একগুচ্ছ ফ্লোয়েম, একগুচ্ছ জাইলেম আছে। এবং যেহেতু এটা একবীজপত্রী কাণ্ড, এর মাঝখানে কোনো ক্যাম্বিয়াম আমরা দেখবো না, তাই এটাকে আমরা বলবো হচ্ছে সংযুক্ত সমপার্শ্বীয় এবং বদ্ধ। ভাস্কুলার বান্ডেলের বৈশিষ্ট্য হবে সংযুক্ত, সমপার্শ্বীয় এবং বদ্ধ। আর যে কর্টেক্স রয়েছে, এই কর্টেক্সের পুরোটার মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় আমরা ভাস্কুলার বান্ডেলগুলোকে দেখতে পাবো। জাইলেমগুলো ভি অথবা ওয়াই আকার করে থাকবে এবং ভেতরের দিকের ভাস্কুলার বান্ডেলগুলো আকারে বড়, বাইরের দিকের গুলো একটু ছোট ছোট আকারে থাকবে। এটা হচ্ছে মূলত একবীজপত্রী কাণ্ডের সাধারণ বৈশিষ্ট্য। তো এটাই ছিল হচ্ছে একবীজপত্রী কাণ্ডের সাথে দ্বিবীজপত্রী কাণ্ডের একটা পার্থক্য। খেয়াল করে দেখো, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী যে মূল রয়েছে তাদের কিন্তু খুব বেশি পার্থক্য নেই, কিন্তু একবীজপত্রী কাণ্ডের এটা যদি তুমি একটা যে কোনো একটা একবীজপত্রী গাছকে প্রস্থচ্ছেদ করো কাণ্ডটাকে, তখন দেখবে এটার সাথে দ্বিবীজপত্রী কাণ্ডের আসলে কোনো ধরনেরই কোনো প্রকারের মিল থাকে না। তার মানে হচ্ছে কোনো একটা কাণ্ড যদি দেয়, যদি সেখানে তুমি অন্তত্বক দেখতে পাও, একটা স্টিলি দেখতে পাও, তার মানে অবশ্যই সেটা দ্বিবীজপত্রীর কাণ্ড হবে, সেটা কখনো একবীজপত্রীর হবে না। এরকম ছড়ানো ছিটানো ভাবে যদি থাকে তাহলে সেটা একমাত্র একবীজপত্রীর কাণ্ড হিসেবে আমরা বলতে পারি। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস, যেখানে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম টিস্যু নিয়ে, তারপরে টিস্যুর যে ভাগগুলো রয়েছে সেই শ্রেণী বিভাগগুলো নিয়ে, এবং
এরপরে আলোচনা করলাম হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল নিয়ে আর হচ্ছে ভাস্কুলার বান্ডেল নিয়ে। এবং ভাস্কুলার বান্ডেল থেকে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন আসতে পারে। এরকম একটা ভাস্কুলার বান্ডেল তোমাকে জিজ্ঞেস করতে পারে এই ধরনের ভাস্কুলার বান্ডেল আমরা একবীজপত্রীতে দেখবো না দ্বিবীজপত্রীতে দেখবো, তো তখন খেয়াল রাখবে ক্যাম্বিয়াম আছে কি নেই, তাহলে কিন্তু জিনিসগুলো সহজ হয়ে যায়। তো এটা ছিল আজকের ক্লাস। তো তোমরা যারা ক্লাসটি করেছো সবাইকে ধন্যবাদ। একই সাথে তোমাদের সবাইকে পুজোর শুভেচ্ছা। ছুটির দিনগুলো তোমাদের দারুণ কাটুক এবং একই সাথে লাইভ ক্লাসগুলো করতে থাকো।